আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রের যেই টোটাল জিনিসটা আমরা আজকে ইনশাল্লাহ বুঝবো। অনেকে এখানে অনেক সমস্যা হয়, বুঝতে পারে না আসলে কোনটা প্যারেন্টাল জেনারেশন, কোনটা কিভাবে চেকার বোর্ড, এই বোর্ড সেই বোর্ড কিভাবে আসলো। আমি সব কিছুই সুন্দর করে বোঝাবো। তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এই অধ্যায়ের টোটাল দাগানো বইয়ের পিডিএফ ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাসগুলোর নোট তুমি নিচের গ্রুপে দিতে পারো, পোস্ট করতে পারো। আমাদের ক্যাম্পেইন চলতেছে, বেশ কিছু পুরস্কার আছে। সো চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট যে পড়াটা, সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। তো কাহিনী হইতেছে, আমরা যখন প্রথম ক্লাসটা বেসিক ক্লাস পড়ছি, তখন আমি তোমাকে দেখাইছি যে মেন্ডেল আসলে এই জিনের উপর বিভিন্ন গবেষণা করছেন। অ্যান্ড গবেষণা করে সে দুইটা মতবাদ দিছিল, যেটা এখন সূত্র হিসেবে আমাদেরকে জেনেটিক্সে পড়ানো হয়। একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, আর একটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এখন আমি মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যে এই মেন্ডেলের প্রথম সূত্রটাকে মনে রাখবা, বলা হয়ে থাকে পৃথকীকরণ সূত্র। কি বলা হয়ে থাকে? পৃথকীকরণ, পৃথকীকরণ সূত্র, পৃথকীকরণ, পৃথকীকরণ সূত্র। এখন শুধু পৃথকীকরণ সূত্রই বলে না, এর আরেকটা চমৎকার নাম আছে, সেটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রসের সূত্র। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা সূত্রের মধ্যে যাব, আমাদের সূত্রের ডেফিনেশনটাও কতে আসে, আমরা ব্যাখ্যায় পড়বো, সমস্যা নাই। কিন্তু মোনোহাইব্রিড ক্রস বা পৃথকীকরণ কেন বললো? কারণ এই মেন্ডেলের প্রথম সূত্র আসলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেয়া হয়েছে। কি বলছি? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। আমি সব কিছুই ব্যাখ্যা করব, আমার সাথে তুমি এই জিনিসগুলো একটু নোট করো, কারণ এই বেসিক কথাগুলো তোমার জানতে হবে একাডেমিকে। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রে আমি কয়টা বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, বা মেন্ডেল কথা বলছেন দুইটা বিপরীত বৈশিষ্ট্য। ধরো আমি একটা বৈশিষ্ট্য নিলাম লম্বা, তাহলে অপর বৈশিষ্ট্যটা কি হবে? খাটো। এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ধরো একজনের গায়ের রং ফর্সা, আর একজন হচ্ছে একটু কালো, তাহলে একজোড়া ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য হইতে হবে। এই ভিন্ন ধর্মী দুইটা বৈশিষ্ট্য বা একজোড়া বৈশিষ্ট্যের উপর নজর রেখে বা ফোকাসে রেখে মেন্ডেল বলল যে আমাদের মেন্ডেলের প্রথম সূত্রটা সে প্রকাশ করলো, যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে, একজোড়া বিপরীত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে তাহলে এখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীব, যেটাকে বলা হয় আসলে সংকর জীব বা হাইব্রিড জীব। কি বলা হয়? সংকর জীব বা হাইব্রিড জীব। যাদের মধ্যে একজোড়া বিপরীত ধর্মের জিন আছে, তাদেরকে বলা হয় সংকর জীব। তাহলে সহজভাবে এইটুক তুমি লিখতে পারো, এইটুক না লিখে, যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো। কি বলছি? ফ্যাক্টরগুলো। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া ফ্যাক্টর কি জিনিস? আরে আমাদের মেন্ডেল তো জিন বলতে কিছু জিনিস জানতেন না, সে ধরে নিছেন একটা সামথিং আছে, যেটা পরবর্তীতে জিন হিসেবে আবিষ্কৃত হয়েছে। তো তখন ওই সামথিংকে সে ফ্যাক্টর কল্পনা করে নিয়েছিলেন। তো আমরা ফ্যাক্টর গুলো বলতে পারি, অথবা জিনগুলো বলতে পারি, কোনো সমস্যা নাই। জিনগুলো মিশ্রিত না হয়ে, কি না হয়ে? মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। পাশাপাশি অবস্থান করে। হ্যাঁ, পাশাপাশি অবস্থান মানে কি? পাশাপাশি অবস্থান মানে হচ্ছে আলাদাভাবে অবস্থান করা। মানে তুমি দুইটা আলু রাখছো, আলুটাকে তুমি আলাদাভাবে রাখতে পারো, আবার দুইটা আলু সিদ্ধ করে ভর্তা বানায় ফেলাইতে পারো, তাই না? তো এক্ষেত্রে আলু ভর্তাটা হয় না, দুইটা আলু আলাদা আলাদা থাকে। তাহলে আলুটাকে তুমি জিন হিসেবে কল্পনা করো। জিন দুইটা মিশ্রিত হয়ে যায় না একে অপরের সাথে, বরঞ্চ আলাদা আলাদা সত্তা হিসেবে বিরাজ করে। সংকর জীবে পাশাপাশি অবস্থান করে এবং যখন এই জীব থেকে প্রজননের সময় গ্যামেট সৃষ্টি হয়, এবং গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়ে ভিন্ন ভিন্ন
গ্যামেটে প্রবেশ করে, ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। ভাইয়া এত কিছু মুখস্থ রাখবে? মুখস্থ তোমার হয়ে যাবে ক্লাসটা শেষে, আমি যখন ব্যাখ্যা করব তখন তুমি বুঝে যাবা। তাহলে এই যে একটা কথা বলছে দেখো এইখানে, যে পৃথক হয়ে গ্যামেট দুইটা পরস্পরের সাথে আলু ভর্তা হয়ে যায় না, দুইটা আলু বরঞ্চ আলাদা থাকে এবং গ্যামেট সৃষ্টির সময় তারা পৃথক হয়ে অবস্থান করে। এই জন্যই এই সূত্রের অপর নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র। আর যেহেতু এখানে এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর ফোকাস করে করা হয়েছে, এই জন্য মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয় মনোহাইব্রিড ক্রসের সূত্র। আমরা একটা উদাহরণ নিলাম। আমরা এখন এই প্রথম সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যার মধ্যে ঢুকবো। কি ব্যাখ্যা? আবার বলি, কি ব্যাখ্যা? জিনতাত্ত্বিক ব্যাখ্যার মধ্যে ঢুকবো। জিনতাত্ত্বিক ব্যাখ্যা। যখন তোমাকে প্রশ্নে জিনতাত্ত্বিক ব্যাখ্যা চাবে তখন তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে যে কেন এই সূত্র অনুযায়ীগুলা কিভাবে কেন কি আসলো। আমরা একটা উদাহরণ নিলাম, ধরো সেটা হচ্ছে দুইটা মটর গাছ নিলাম। একটা হচ্ছে লম্বা মটর উদ্ভিদ বা একটা লম্বা উদ্ভিদ বা লম্বা উদ্ভিদ নিলাম, যে কোনো উদ্ভিদের, সাধারণত লম্বা মটর উদ্ভিদ নিলাম, এবং আরেকটা খাটো খাটো উদ্ভিদ নিলাম। এখন এই যে প্রথম এই একটা উদ্ভিদ, এইটা একটা উদ্ভিদ, তাহলে ধরো এইটা হচ্ছে একটা পিতা উদ্ভিদ, মানে এখান থেকে আমি পরাগরেণু নিছি, আর এইটা হচ্ছে আমার মাতা উদ্ভিদ, মানে এইখানে আইসে আমি পরাগায়নটা ঘটাইছি। সাধারণত আমরা পিতাকে প্রকাশ করি হচ্ছে এভাবে একটা ঢাল আর বর্ষা দিয়ে, আর মাতাকে প্রবেশ করি হচ্ছে একটা আয়নার ক্রস দিয়ে। তাহলে এটা হচ্ছে পিতা এবং মাতা। এই জন্য এই জেনারেশনটাকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। যারা ফার্স্ট ক্লাস করো নাই, এই ফার্স্ট ক্লাসটা করে আসো, ডিসক্রিপশন লিংক থাকবে। এটাকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। এদের মধ্যে ক্রস ঘটাইছি। আমার ব্যাখ্যাটা দেখো, ঠিক এইভাবেই তোমাকে পরীক্ষায় লিখতে হবে। ক্রস ঘটানো মানে কি? প্রজনন করাইছি, তাই না? এখন কাহিনী হইতেছে, এখন যে কাহিনীটা, এটা একটা মজার কাহিনী, ঠিক আছে? মজার কাহিনী কেন বলবো? মজার কাহিনী বলার একটা যথেষ্ট কারণও আছে। কারণটা হইতেছে তোমার, আমাদের এই জায়গায় আসলে বেসিক জিনিসগুলা ভুল হয়ে থাকে। সেটা হচ্ছে, মনে রাখবা আমাদের যে প্যারেন্টাল জেনারেশনটা নিয়ে আমি কথা বলতেছি, এই প্যারেন্টাল জেনারেশনটা, পি জেনারেশনটা সবসময় বিশুদ্ধ হতে হয়। কি হইতে হয়? বিশুদ্ধ হইতে হয়। বিশুদ্ধ মানে কি? আমরা জানি একটা হচ্ছে হেটারোজাইগাস আর একটা হচ্ছে হোমোজাইগাস। বিশুদ্ধ মানে হইতেছে প্যারেন্টাল জেনারেশন সবসময় হোমোজাইগাস নিতে হবে। কি নিতে হবে? হোমোজাইগাস নিতে হবে। তাহলে এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা আমাদের বইতে বললাম সুন্দরভাবে লেখা নাই। তো এটা সুন্দর করে নোট করে রাখো যে প্যারেন্টাল জেনারেশন সবসময় বিশুদ্ধ হইতে হবে, বা প্যারেন্টাল জেনারেশন সবসময় কি হইতে হবে? আমাদের হোমোজাইগাস হইতে হবে। এখন কথা হচ্ছে হোমোজাইগাস, তাহলে আমাদের জিনটা আমরা একটু দেখি জিন কি আসে। আমরা ধরলাম লম্বা হওয়ার জন্য, যেহেতু আমরা আরেকটা কথা জানি, একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দেয়? দুইটা জিন দেয়। তাহলে লম্বা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দেয় থাকবে। লম্বা বৈশিষ্ট্যের জন্য আমি না লিখে লম্বার জিন লিখলাম সংক্ষেপে। তোমরা পরীক্ষার খাতায় বা যখন লিখবা তখন লিখবা এইভাবে, লম্বা হওয়ার জন্য দায়ী জিন। বড় হাতের টি আমরা নিলাম, তলের টি নিলাম। এখন আমরা জানি বড় হাত দিয়ে সবসময় প্রকট বৈশিষ্ট্য বোঝায়, আর ছোট হাতের যে কোনো অক্ষর দিয়ে যখন আমি বুঝাবো তখন সেটা হয়ে যাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমি আবার বলতেছি, বড় হাতের অক্ষর মানে প্রকট বৈশিষ্ট্য, ছোট হাতের অক্ষর মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা সবাই জানি লম্বা এবং খাটোর মধ্যে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বলে আমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। লম্বা আল্লাহ তাআলা সৃষ্টি করছে এইভাবে, লম্বা হওয়ার জন্য দায়ী জিনটাকে, যে এই লম্বার জন্য দায়ী জিন একটা প্রকট জিন। তাহলে প্রকট জিনের কি থাকবে? প্রকট জিনের একটা প্রচ্ছন্ন জিন থাকবে। মানে আমরা তাহলে বলতে পারি লম্বার জন্য যদি দায়ী জিন টি হয়, তাহলে এইটা যদি আর লম্বা উদ্ভিদ হয় এবং লম্বা উদ্ভিদ হইতে হলে তাকে হোমোজাইগাস হইতে হয়, তাহলে এর জিনোটাইপটা কি হবে? পিতার জিনোটাইপটা কি হবে বলতো? জিনোটাইপটা হবে হচ্ছে
বড় হাতের টি, বড় হাতের টি। কথা বোঝা গেছে? বড় হাতের টি, বড় হাতের টি মানে পিতার যেহেতু লম্বা, তাহলে লম্বার জন্য পিতার দেহে দুইটা জিন দায়ী, সেই দুইটা জিনই বড় হাতের জিন, বড় হাতের টি। তো লম্বার জন্য দায়ী জিন টি হইলে আমরা খাটো হওয়ার জন্য, খাটোর জন্য দায়ী যে জিনটা সেটাকে আমরা কিভাবে নিব? ছোট হাতের টি দিয়ে। কারণ টিটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা আলাদা কোনো জিন না, এটা লম্বার জিনেরই প্রচ্ছন্ন ক্যাটাগরি, প্রচ্ছন্ন টাইপ, যেটা নিজে প্রকাশ হইতে পারতেছে না। এই জন্যই ওই উদ্ভিদ বা ওই মানুষটা বা ওই প্রাণীটার মধ্যে সে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারছে না। তাহলে এই খাটোর জন্য দায়ী জিন যেটা, সেটা কি হবে? সেটা সবসময় মনে রাখবা প্রচ্ছন্ন হবে। সেটা কি হবে? প্রচ্ছন্ন জিন হবে। আর লম্বার জন্য যেই দায়ী জিনটা সেটা সবসময় প্রকট জিন হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু আমাদের মাতা খাটো এবং খাটো একটা বৈশিষ্ট্য, আর বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী, এবং মাতাকে কি হইতে হবে? বিশুদ্ধ বা হোমোজাইগাস। তার মানে তুমি বুঝতে পারতেছো এই ক্ষেত্রে ছোট হাতের টি, ছোট হাতের টি হবে। কারণ কি? ওই যে হোমোজাইগাস খাটো হইতে হবে, তাহলে খাটোর জন্য দায়ী জিন টি হইলে তাহলে হোমোজাইগাস অবস্থায় কি? ছোট হাতের টি, ছোট হাতের টি। এখন তুমি দেখো যে আমাদের এইটা হচ্ছে তার জিনোটাইপ, আর লম্বা যেটা বলতেছি, লম্বা যেটা বলতেছি, এই লম্বাটা হচ্ছে আমাদের কি? ফিনোটাইপ, তাই না? ফিনোটাইপ। এই পাশে যে আমি খাটোটা বলতেছি এটা কি? ফিনোটাইপ। জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলা হয়। এখন তুমি পিতা থেকে যে গ্যামেটগুলা তৈরি করবা, পিতা থেকে যে গ্যামেটগুলা তৈরি করবা, সবই কি হবে? সবই কি হবে? বড় হাতের টি হবে। এখান থেকে যতগুলা গ্যামেট তৈরি করবা সবই ছোট হাতের টি হবে, কারণ এছাড়া তো আসলে আর কোনো টি নাই। এখন এই দুইটা টি মিলিত হয়ে, এই যে ছোট হাতের টি আর বড় হাতের টি মিলিত হয়ে বড় হাতের টি আর ছোট হাতের টি যুক্ত যে নতুন উদ্ভিদটা তৈরি করবা, এদের মধ্যে পরাগায়ন ঘটাইলা মানে প্রজনন ঘটাইলা, তার মানে নতুন আর একটা উদ্ভিদ তৈরি হবে। হবে কি না? নতুন আর একটা উদ্ভিদ তৈরি হবে। এই উদ্ভিদটা যখন তৈরি হবে তখন দেখো এইটা হয়ে গেছে হচ্ছে হেটারোজাইগাস, তাই না? হেটারোজাইগাস। কারণ কি? এর মধ্যে ভিন্ন ধর্মী দুইটা জিন দায়ী, একটা বড় হাতের টি আর একটা ছোট হাতের টি। তাহলে এখন প্রশ্ন, এই উদ্ভিদটা এটা কি লম্বা হবে না খাটো হবে? তুমি বলো, লম্বা হওয়ার জিন যদি প্রকট জিন হয়, খাটো হওয়ার জিন যদি প্রচ্ছন্ন হয়, আমরা জানি সব সময় প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে এই হেটারোজাইগাস জীবে বড় হাতের টি, ছোট হাতের টি দুইটা উপস্থিত থাকলেও তার ফিনোটাইপ হবে হচ্ছে লম্বা। কারণ কি? লম্বা হওয়ার জিনটা হচ্ছে আমাদের প্রকট। তাহলে এই প্রথম, এটাকে বলা হয় প্রথম বংশধর বা F1 জনু। প্রথম বংশধর বা F1 জনু। আচ্ছা, আমরা F1 জনু পেয়ে গেছি। এখন আমরা F1 জনুর দুইটা উদ্ভিদ নিব। আসো আমরা F1 জনুর দুইটা উদ্ভিদ নেই। লেটস গো। আমরা F1 জনুর মধ্যে আবার এখন ক্রস ঘটাবো। তাহলে F1 জনুতে আমরা কি পাইছি? বড় হাতের টি, ছোট হাতের টি পাইছি, ক্রস। আচ্ছা, এইভাবে লিখি, বড় হাতের টি, ছোট হাতের টি, ক্রস বড় হাতের টি, ছোট হাতের টি। অর্থাৎ এইটা হচ্ছে আমার ধরো পিতা, পিতা মানে এইভাবেও তুমি প্রকাশ করতে পারো, এবং এটা হচ্ছে আমাদের মাতা, এইভাবে তুমি প্রকাশ করতে পারো। তো এখন F1 জনুর আমি তৈরি করছি, তাদের মধ্য থেকে আবার আমি দুইটা উদ্ভিদ নিছি যারা দুইজনই হচ্ছে লম্বা। এখন এখান থেকে কি তৈরি হবে? আমাদের গ্যামেট তৈরি হবে, হবে না? আমাদের গ্যামেট তৈরি হবে। তাহলে একটা গ্যামেটে যাবে কি? বড় হাতের টি, আর একটা গ্যামেটে যাবে ছোট হাতের টি। একটা গ্যামেটে যাবে আমাদের বড় হাতের টি, একটা গ্যামেটে যাবে আমাদের ছোট হাতের টি। এখন টুইস্টটা বুঝো। দেখো, এই যে পিতা সে তো হেটারোজাইগাস, বা মাতা সেও হেটারোজাইগাস, সংকর জীব। সংকর জীবে দুইটা জিন পরস্পরের সাথে মিলিত হয় নাই ভাই, বরং তো তারা আলাদা ছিল, এবং আলাদা থেকে যখন গ্যামেট সৃষ্টি হয়েছে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করছে। এইটাই মেন্ডেল বলছিলেন, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট ল। দিস ইজ দ্য ফার্স্ট ল। তাহলে এখন আমরা F2 জনু বানাবো। কিভাবে বানাবো? আমরা ছোট্ট করে একটা চেকার বোর্ড করি। আসো, ছোট্ট করে একটা চেকার বোর্ড আমরা একটু করি। সেটা হচ্ছে
আমরা একটা ছক করব। ছকটা হবে এরকম, ধরো এইদিকে আমি পিতা নিচ্ছি, অর্থাৎ পিতার গ্যামেট গুলা নিব, আর এইদিকে হচ্ছে আমি নিচে মাতার গ্যামেট গুলা নিব, অর্থাৎ একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, আর এটা হচ্ছে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি। এখন দেখো কিভাবে বক্সগুলো কমপ্লিট করব। আমি এইটাকে ঠিক রাখবো, অর্থাৎ বড় হাতের টির সাথে আমি একটা বড় হাতের টি যুক্ত করব, আবার একটা বড় হাতের টির সাথে এই ছোট হাতের টিটা যুক্ত করব। ঠিক আছে, এইটা কিভাবে ফলো করব? ছোট হাতের টির সাথে বড় হাতের টি। তাহলে আমি আগে ছোট হাতের টি বড় হাতের টি লিখতে পারি, কিন্তু একটু দেখার সৌন্দর্য অর্থে আমরা সবসময় বড় হাতের টিটাকে আগে, ছোট হাতের টিটাকে পরে লিখি। আর এইখানে কি, এইটাও ছোট হাতের টি, এইটাও ছোট হাতের টি, তাহলে ছোট হাতের টি ছোট হাতের টি, মানে বক্সগুলা কিভাবে পূরণ করে আশা করি বুঝতে পারছো। এখন আসো মজার বিষয়। তাহলে আমি এইখানে যেই যতগুলা জীব পাইলাম এরা সবাই আসলে কি F2 জনু। এরা সবাই কি, এরা সবাই হচ্ছে আমাদের F2 জনু, মানে দ্বিতীয় বংশধর। দাদার থেকে বাবা, বাবার থেকে এখন তৈরি হয়েছে নাতিপুতি, তাই না? তোমার আমার যাদের দাদা বাচ্চা আছে, নানা বাচ্চা আছে, তাহলে দাদা নানা হচ্ছে আমাদের প্যারেন্ট ছিল, প্যারেন্টাল বংশধর, তারপরে বাবারা হচ্ছে আমাদের F1 জনু, আমরা হচ্ছে F2 জনু, এই হিসেবে। তাহলে তুমি চিন্তা করো, তাহলে এই যে F2 জনুতে বড় হাতের টি বড় হাতি, এর ফিনোটাইপ কি হবে? লম্বা। আর এর ফিনোটাইপ কি হবে? লম্বা। কারণ কি, এখানে একটা লম্বা হওয়ার প্রকট জিন আছে, এখানে দুইটা আছে, এখানেও একটা আছে, তাহলে এটাও লম্বা হবে। কিন্তু এইখানে দুইটাই আছে ছোট হাতের টি, মানে এখানে লম্বা হওয়ার কোনো জিনই নাই, তাহলে সে কি হবে? খাটো হবে। তাহলে এখন তুমি চিন্তা করো, এখন তুমি চিন্তা করো যে আমাদের F2 জনুতে, আমাদের F2 জনুতে লম্বা ইস্টু খাটো, লম্বা ইস্টু খাটো সমান সমান, সমান সমান কত? লম্বা আছে কয়টা উদ্ভিদ? একটা, দুইটা, তিনটা, তাহলে 3 খাটো 1। এই জন্যই বলা হয় মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। কেন বলে আশা করি বুঝাইতে পারছি। কিভাবে আমরা পরীক্ষার হলে লিখব, একদম আমি যেভাবে লিখছি সেভাবে লিখবা, ঠিক আছে? এই পৃষ্ঠা থেকে শুরু করে এই পৃষ্ঠা পর্যন্ত যেভাবে লিখছি আমি সেভাবে লিখবা। এখন এইটা আমি তোমাকে উদ্ভিদের ক্ষেত্রে দেখাইলাম। হোয়াট ইফ আমাকে এরকম করে একটা প্রশ্ন দিল, আমাকে ধরো এরকম করে একটা প্রশ্ন দিল যে কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটি কালো গিনিপিগ এবং একটি বাদামি গিনিপিগের মধ্যে ক্রস ঘটানোর বা ক্রসের জিনোটাইপিক ব্যাখ্যা বা জিনতাত্ত্বিক ব্যাখ্যা, প্রশ্নে সাধারণত জিনতাত্ত্বিক কথা লেখে, জিনতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করো। এখন তুমি ফার্স্টেই কি বুঝতে হবে আমাদের, যেটা আসলে কোন সূত্র। তুমি দেখতেছো কালো হইতেছে একটা বৈশিষ্ট্য, বাদামি আর একটা বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য কয়টা? দুইটা, মানে এক জোড়া, তাহলে আমার এখানে মনোহাইব্রিড ক্রস বা মেন্ডেলের প্রথম সূত্র পড়বে। ঠিক আগেই আমি প্রথম সূত্রটা বর্ণনা করব, এরপর আমি প্যারেন্টাল জেনারেশন নিয়ে কাজ করব। প্যারেন্টাল জেনারেশনটা কি? কালো বর্ণের গিনিপিগ ক্রস, যে কোনোটা পিতা মাতা ধরতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সাধারণত প্রকট বৈশিষ্ট্যটাকে পিতা ধরি। তাহলে প্রকট বৈশিষ্ট্য কোনটা? কালো। কালো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে এটাকে আমি পিতা ধরলাম এবং এটাকে আমি ধরলাম মাতা। মনে রাখতে হবে এখানে কালো বৈশিষ্ট্য হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং বাদামি বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমি লিখে দিচ্ছি, কালোটা হচ্ছে আমাদের প্রকট আর বাদামিটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন আমাদের লিখতে হবে কি, মনে করি কালো বর্ণের জন্য দায়ী জিন, কালো বর্ণের জন্য দায়ী জিন কি ধরবো আমরা? ব্ল্যাকের বড় হাতের বি ধরতে পারি, তাহলে আমরা সবসময়, আমি আবারও বলি, আমাদের প্যারেন্টস সবসময় কি হবে? হোমোজাইগাস হবে।
কি হবে হোমোজাইগাস। তাহলে এখন তুমি বলো যে কালো বর্ণের পিতার জিনোটাইপ কি হবে? বড় হাতের বি, বড় হাতের বি। কারণ কি আমরা জানি একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী সবসময়। তোমার আমার প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী, একটা জিন পিতা থেকে আসে, একটা জিন মাথা থেকে আসে। আর অনুরূপভাবে আমি বলতে পারি যে বাদামি বর্ণের জন্য, বাদামি বর্ণের জন্য দায়ী জিন কি? ছোট হাতের বি। ছোট হাতের বি কেন দিছি? কারণ এটা অন্য কোনো জিন না। আমরা লেখার সময় এভাবে লিখি বাদামি বর্ণের জন্য দায়ী জিন। অ্যাকচুয়ালি বি যদি প্রকট জিন হয়, প্রকট জিন হয়, তাহলে বি এর একটা প্রচ্ছন্ন অ্যালিল সবসময় থাকে, সেটাই হচ্ছে এই বি জিন, যেটা তার বাদামি বর্ণের প্রকাশের জন্য দায়ী। তাহলে বিটা হচ্ছে প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে আমাদের মাতায়ের জিনোটাইপ কি হবে? ছোট হাতের বি, ছোট হাতের বি। এখন এইখান থেকে আসো, আমি একটু ইসে যাই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে আমি আবার লিখলাম বড় হাতের বি, বড় হাতের বি ক্রস ছোট হাতের বি, ছোট হাতের বি। এই লেখাগুলো আগেই লিখে আসবা, এরপরে তুমি জিনোটাইপিক ব্যাখ্যা আসবা। তো এটা হচ্ছে আমাদের পেই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পিতা এবং এটা হচ্ছে আমাদের মাতা। তাহলে এখান থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে, এখান থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে সবাই বড় হাতের বি হবে, এটা ছোট হাতের বি হবে। এবং এখান থেকে F1 জনু মানে এদের মিলনের মাধ্যমে যে নতুন প্রাণীটা, নতুন গিনিপিগটা তৈরি হবে, সেটা হবে বড় হাতের বি এবং ছোট হাতের বি। এন্ড যেহেতু এখানে একটা বড় হাতের বি আছে এবং বিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, যেটা প্রচ্ছন্নতার উপর প্রকট, এই বি এর উপর প্রকট, বি কে বৈশিষ্ট্য প্রকাশ করতে দেয় না। তাহলে তুমি বুঝতে পারতেছো এই হেটারোজাইগাস জীবটার বর্ণ হবে হচ্ছে বাদামি, সরি বাদামি বলছি ব্ল্যাক। কি হবে? কালো, কালো বা ব্ল্যাক। যদিও তার মধ্যে বাদামির জন্য দায়ী জিনটা আছে, কিন্তু সেটা প্রচ্ছন্ন। এখন তুমি কি করবা? পরবর্তীতে আমরা F1 জনুর দুইটা উদ্ভিদ দুইটা প্রাণী নিব। তাহলে আমরা আবার F1 নিব, F1 এর মধ্য থেকে আবার একটা পিতা এবং আবার একটা মাতা নিব, যার জিনোটাইপ হচ্ছে বড় হাতের বি, ছোট হাতের বি এবং বড় হাতের বি, ছোট হাতের বি। মনে রাখবা F1 জনুর দুইটা উদ্ভিদ সেম জিনোটাইপের হয়, এই জন্য আমরা যখন পরবর্তীতে আবার F1 জনুর মধ্যে দুইটার মধ্যে ক্রস বা প্রজনন ঘটাবো, তখন দুইটার জিনোটাইপ সেম হবে। এখন এদের মধ্য থেকে গ্যামেট কিভাবে তৈরি হবে? গ্যামেট তৈরি হবে হচ্ছে, একটা তৈরি হবে বড় হাতের বি আর একটা তৈরি হবে ছোট হাতের বি, একটা তৈরি হবে বড় হাতের বি আর একটা তৈরি হবে ছোট হাতের বি। এখন তুমি আগের মতো চেকার বোর্ডও দিতে পারো। আমি তোমাকে চেকার বোর্ড দিয়াই প্রিফার করি, যে যেই ছকটা বানালাম এটাকে বলা হয় চেকার বোর্ড। আবার অনেক ক্ষেত্রে সাধারণত দুইটা বৈশিষ্ট্য বা দুইটা জিন নিলে আমরা চেকার বোর্ড ইউজ না করে এভাবে ইউজ করতে পারি, এভাবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে, ওকে দেখো এইখান থেকে নিলাম এইটা, মানে এই যেই দুইটা, এই যে দুইটা জিন, সেই দুইটা জিনের তথা গ্যামেট মিলে কি হবে? বড় হাতের বি, বড় হাতের বি। আবার এইখান থেকেই এইটার সাথে নিলাম, তাহলে কি হবে? এই গ্যামেটটা এই গ্যামেটের সাথে মিলিত হয়ে যে নতুন জীবটা তৈরি করবে সেটা বড় হাতের বি, ছোট হাতের বি হবে। অনুরূপভাবে দেখো এই বড় হাতের বিটার সাথে এই ছোট হাতের বি যাইতে পারে, আবার সে আইসে এইটার সাথেও যুক্ত হতে পারে। তাহলে তুমি এখন বুঝতে পারতেছো এইটা আমাদের কালো হবে, এইটাও আমাদের কালো হবে, এইটাও আমাদের কালো হবে এবং এইটা আমাদের হবে বাদামি। তাহলে কালো ইস্টু বাদামি কত? তাহলে আমাদের এই টোটালটা হচ্ছে F2 জনু, F2 জনু বা F2 জেনারেশন, সেকেন্ড জেনারেশন বলা হয়। তাহলে কালো, কালো ইস্টু বাদামি, কালো ইস্টু বাদামি ইজ ইকুয়াল টু 3:1, অনুপাত হচ্ছে 3:1। দিস ইজ সামথিং যেটা আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা আমাদের বইগুলোতে বলছে। এখানে ল অফ সেগ্রিগেশন কি বলা হয়েছে, এই কোশ্চেনগুলো আমাদের এমসিকিউতে দেয়। নিচের কোনটি পৃথকীকরণ সূত্র নামে পরিচিত? আমি বারবার পড়াচ্ছি, আমাদের প্রথম সূত্র বা মনোহাইব্রিড ক্রস বা ল অফ মনোহাইব্রিড ক্রস, ল অফ সেগ্রিগেশন বা জনন কোষের বিশুদ্ধতার সূত্র। বিশুদ্ধ অবস্থায় থাকে জনন কোষের মধ্যে গ্যামেটগুলা, যায় বিশুদ্ধ অবস্থায়। তো মনে রাখবা যেটা যে প্রথম হয় সে সবসময় বিশুদ্ধ হয়, সে তো আর দেখে শুনে কারোটা দেখে নকল করে লেখে না। সো ফার্স্ট ল ইজ মনোহাইব্রিড ল, ইজ বিশুদ্ধতার সূত্র এন্ড পৃথকীকরণ সূত্র, যার ফিনোটাইপিক যার ফিনোটাইপিক অনুপাত 3:1। এবং মনোহাইব্রিড ক্রসের এরপরে ব্যাখ্যাগুলো অ্যাকচুয়ালি এখানে বলছে, এখানে তো আমি ব্যাখ্যা সুন্দর করে দিয়েই দিছি। আমাদের প্রাণীর ক্ষেত্রে ব্যাখ্যা বলছে হচ্ছে যেরকম এই যে
লম্বা উদ্ভিদ, খাটো 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 উদ্ভিদ নিয়ে যেটা আমি দেখাইছি এখানে বইতেই সেটা দেখাইছে, সুন্দর মতো পড়ে ফেলতে পারবা। অ্যান্ড প্রাণীর ক্ষেত্রে যেটা গিনিপিগ নিয়ে কথাগুলো বললাম কেবল এখানে পড়াইলাম, আমি এটুকু পড়াই দিছি। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ বুঝতে পারছো। বেস্ট অফ লাক।